সন্ধ্যার দিকে শপিং মলে আসছি কিছু কাপড় চোপড় কিনতে। আজ শপিং মলটাতে কিছু ডিসকাউন্ট চলছে, তাই ঘুরে ঘুরে কি কেনা যায় সেটা দেখতে লাগলাম। হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। উঠে দাঁড়াতে দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে, যেন ভুল করে পরী পালকের থেকে নেমে আসছে। কিছু বুঝে ওঠার আগেই ঠাস ঠাস করে দুইটা চড় বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? তোর সাহস হয় কি করে আমার গায়ে টাচ করার? আমি সরি, দেখতে পাইনি। দেখতে পাস নাই নাকি অন্য কিছু? এই তোদের মতো ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছে আমার। মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে না কি? তুই জানিস আমি কে আর আমার বাবা কি করে? আমি সত্যি আপনাকে দেখতে পাই নাই, না দেখে ধাক্কা লেগে গেছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। তোর অবস্থা দেখ কি করি আমি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তখনই একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো, ম্যাডাম, আপনি প্লিজ একটু শান্ত হন। ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে, আর ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারে নাই। বিষয়টা আমি দেখছি, আপনি এখান থেকে যান। লোকটার কথা শুনে মেয়েটার রাগে গজগজ করতে করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এই ছেলে, তোমার কি জানের ভয় নাই? জানো মেয়েটা কে? এই শহরের নামকরা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে। আমি আর একটু পরে আসলেই তো তোমার অবস্থা খারাপ করে ছাড়তো। এখন যা করতে এসেছে সেটা করে চলে যাও। একথা বলে লোকটা চলে গেল। ওহ, আপনাদের তো আমার পরিচয় দেই নেই। আমি নীল, এই শহরে নতুন এসেছি, তেমন কিছু চিনি না, আর এই মেয়েটাকেও প্রথমবার দেখলাম। আমি তো আর ইচ্ছা করে ধাক্কা দিই নাই, তবুও কেমন আচরণ করলো দেখলেনি তো। যাক, যা হবার হয়েছে। শপিং করার মুডটাই নষ্ট করে দিল। প্রয়োজনীয় কিছু কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছি শুধুমাত্র নিজের থাকার জন্য। এই শহরে আমাকে কেউ চিনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ঘেমে নে একেবারে একাকার হয়ে গেছি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম, তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে দিলাম। তখনই ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি কলেজে অ্যাডমিশনটা শুরু হয়ে গেছে। আসলে এই শহরের একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, তো সেটা হয়ে গেছে। কাল থেকে ক্লাস করতে পারবো। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম, তারপর খাবারটা খেয়ে ড্রেসটা পরে নিলাম। নিজের ইচ্ছা করেই কম দামি পোশাক পরলাম, তারপর চুলে তেল দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম। একদম খ্যাত লাগছে। যাক, এবার ঠিক আছে। কলেজের দিকে পা বাড়ালাম। ভিউয়ার্সরা হয়তো ভাবছেন কি জন্য খ্যাত হয়ে গেলাম। নিজেকে শুধু শুধু কি কেউ খ্যাত সাজায়? গল্পের সাথে থাকুন, সবটা বুঝতে পারবেন। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের রাস্তা। তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে চোখ পড়লো। আরে, এ তো দেখি কালকের সেই মেয়েটা। ওনার বাবা নাকি এই শহরের নাম করা বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়ে আমি ভাবতে থাকি। মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম। তখনই পিছন থেকে একটা মেয়ে ডাক দিল, আই খ্যাত, কই যাস? এদিকে শুনে যা। তাকিয়ে দেখি যেই ভয়টাই পাচ্ছিলাম সেটাই হয়েছে। ওই যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কালকের সেই মেয়েটাই ডাকছে। তাই সামনে না গিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম। জি, আপনি আমাকে ডাকছেন? তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকে দেখতে পাচ্ছি না, তো কাকে ডাকছি বোঝার কথা। ও আচ্ছা, বলুন কি বলবেন। তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল। কলেজে তো আগে দেখি নাই, নতুন নাকি? মাথাটা নিচু করে, জি আজকেই প্রথম কলেজে। তোর নাম কি রে? জি, আমার নাম নীল। আপনার নাম? আমার নাম তানহা। গতকাল যে অপরাধ করেছিলি, তোর অবস্থা তো খারাপ করেই দিতাম, তবে শপিং মলের ম্যানেজারের জন্য বেঁচে গেছিস। যাক সে কথা, বাট তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিল কেন সেটাই তো মাথায় আসছে না। আর কিসব কাপড় পরেছিস সেগুলো? কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে যাস। এটা বলে সবাই হাসতে শুরু করেছে। ইচ্ছে করলে কথাগুলো জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। এখনো ক্লাসের সময় হয় নাই, তাই ক্লাসটা ফাঁকা ছিল। একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। এদিকে তানহার বান্ধবী লিজা। কি রে তানহা, ওই খ্যাতটাকে এভাবে অপমান করলি কেন? আরে গতকাল গিয়েছিলাম শপিং করতে, বাট কই থেকে জানি খ্যাতটা এসে আমাকে ধাক্কা দেয়। প্রচন্ড রাগে দুইটা চড় মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করেছিলি। এইসব খ্যাতদের কাজটাই হলো মেয়ে দেখলে গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তানহা ওর বান্ধবীদের সাথে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে চুপ করে বসে আছি। হঠাৎ তাকিয়ে দেখে তানহা ওর বান্ধবীদের সাথে একই ক্লাসের দিকে আসছে, তাই মাথাটা নিচু করে থাকলাম। কি রে লিজা, খ্যাতটা আমাদের ক্লাসে বসে কি করছে? হ্যাঁ তাই তো রে, খ্যাতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে। চল খ্যাতটাকে মজা দেখাচ্ছি বলে শয়তানি একটা হাসি দিয়ে দেয়। সবাই মিলে, কি রে ছোট লোক, পিছু নিতে নিতে এই ক্লাস পর্যন্ত চলে আসছিস? মাথাটা নিচু করে থাকলাম। অপমান আর কত করবে? বড় লোকের দুলালি, অহংকার অনেক।
মেয়েগুলো আর কিছু বলতে যাবে তখনই ক্লাসের স্যার চলে আসে। সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় বসে পড়ে। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করেন। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে, আজ থেকে তোমাদের সাথে লেখাপড়া করবে। নীল, তুমি সামনে এসো। স্যারের কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। এই হলো তোমাদের নতুন বন্ধু, গতকালই অ্যাডমিশন নিয়েছে, এখানেও নতুন এসেছে, তোমরা ওকে দেখে রাখবে। স্যারের কথা শেষ না হতেই তান্হা দাঁড়িয়ে গেল। স্যার, আপনাদের কি রুচিবোধ বলতে কিছুই নাই নাকি? সব হারিয়ে গেছে? কই থেকে একটা খ্যাত ছোট লোককে কলেজে অ্যাডমিশন দিয়েছে? কলেজের ইজ্জতটাই তো এর জন্য নষ্ট হয়ে যাবে। তানহার কথাটা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কোনো আজব জায়গায় আসলাম রে ভাই। এরা শুধু ভালো জামা কাপড়ই দেখে, ভিতরে দেখে না। তানহা, জাস্ট শাট আপ। তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছো। ভুলে যেও না, তুমি এখানে শিক্ষা নিতে আসছো, এটা কোনো সিনেমা হল না। সিট ডাউন রাইট নাও। তানহা স্যারের কথায় বসে পড়ে। নীল, তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। স্যারের কথা মতো নিজের সিটে গিয়ে এসে বসলাম। স্যার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস করা শেষে বের হয়ে গেলাম। আজকে নতুন তাই কোনো বন্ধু হয় নাই। ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। হ্যালো স্যার। নীল, তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালো করে কমপ্লিট করা চাই। কোন রকম কেউ যেন সন্দেহ না করে। এটা খুব গোপনীয়ভাবে করতে হবে। হাত ফসকে বেরিয়ে গেলেই দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে। অপরাধীকে আমাদের চাই। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এখানে আমি ছাত্র সেজে এসে আসছি, আর তাই সন্দেহ করার কিছু নাই। এই মিশনটা কমপ্লিট করেই এখান থেকে বের হব। স্যার শুধু কিছুদিন সময় লাগবে। ওকে, তোমাকে সময় দেওয়া হলো, তবে বেশি যেন দেরি না হয়ে যায়। মনে মনে অপরাধীদের তো জেলের ভাত খাইয়েই ছাড়বো, সে যেভাবেই হোক। তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে ভালো করে সবকিছু জেনে নিতে হবে। এইসব ভাবছি তখন পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। পিছনে ঘুরেই দেখি একটা ছেলে দৌড়ে কাছে চলে আসলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি রাজ। আমি নীল। তো আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তোমার বাসা কোথায়? এই তো সামনেই। আর আপনার বাসা? ও, আমার বাসা এই সিনেমা হলের পিছনে। আর তুমি আপনি করে বলছো কেন? আমরা তো বন্ধু, বন্ধুত্বের মধ্যে কখনো আপনি চলে না। সো এখন থেকে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। তোর নাম্বারটা দে তো। রাজকে আমার নাম্বার দিলাম। তারপর দুজন মিলে একটা গাছের নিচে বসলাম। তারপর দুজন মিলে কিছু আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে কলেজে পড়াটা কমপ্লিট করলাম। ঘুমানোর জন্য চোখটা বন্ধ করেছি, তখন ফোনটা বেজে উঠলো। আম্মু ফোন করছে। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু এখানে চিন্তার কিছু নাই, সব ঠিক আছে। শরীরটা অনেক ভালো আছে। আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না। খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানেই থাকিস অনেক ভালো থাকিস। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। রাজকে কলেজের গেট থেকেই দেখতে পেলাম। তারপর দুজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম। একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম। তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় তান্হা আমাদের সামনে আসলো। কিরে ছোট লোক, বন্ধুও দেখছি একটা জোগাড় করে নিয়েছিস। তানহা, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? বলছে বেশ করছি, তো তোর এত জ্বলছে কেন রে? কিরে ছোট লোক, তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তানহা, আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে কি করবি তুই আমার? কি করব দেখবি তুই। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তান্হা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, সেই প্রথম দিন থেকে আমাকে অপমান করে চলেছিস। কিছু বলি না কি মাথা উঠে গেছিস নাকি? চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি এলিয়েন নাকি? তান্হা মাটি থেকে উঠে বলে, তুই কাজটা ঠিক করলি না ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ, আমি কি করি। তুই সাপের লেজে পা দিয়েছিস। তান্হার কথা শুনে মুচকে হাসলাম। মনে মনে সাপের লেজে কে পাড়া দিয়েছে সেটা পরে জানতে পারবি। এই রাজ চল এখান থেকে বলে চলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। নীল, তুই কিন্তু একটা ভুল করে ফেললি। তানহার বাবা এই শহরের এমপি, তার কথায় পুরো কলেজ চলে। যেখানে তানহার সাথে কেউ কথা বলতে সাহস পায় না, আর তুই তার মেয়ের গায়ে হাত দিয়েছিস। তুই আবার গেলি। আরে অত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিছুই হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরে কলেজ গেট দিয়ে 3 থেকে 4টা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে ওঠে, এই তোদের কলেজে নীল কে রে? একটা ছেলে ক্লাসটা দেখিয়ে দেয়। তখনই পুলিশরা ক্লাসের ভিতরে চলে যায়। এখানে নীল কে? সামনের দিকে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ। রাজ পাশেই বসা ছিল। পুলিশ দেখে ভয়ে পেয়ে যায়। তারপর আমি দাঁড়িয়ে যাই, জি আমি নীল। নামটা বলার সাথে সাথে দুজন পুলিশ এসে দুপাশ দিয়ে জাপটে ধরে নেয়। কোনোভাবেই ছুটতে পারছি না। আরে আপনারা কি করছেন? শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমার অপরাধটা কি?
তোকে শুধু শুধু ধরে নিচ্ছে মনে করেছিস? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে ছোট লোক। তোর পোশাক আশাক দেখে তো খ্যাত আর ছোট লোক ছাড়া কিছুই মনে হয় না। তবু টার্গেট একদম এমপির মেয়েকে। চল, তোর জন্য স্বয়ং এমপি নিজে এসেছেন। দুইটা পুলিশ নীলকে ধরে নিয়ে কলেজের গেটের কাছে চলে আসে। পুরো কলেজের ছেলেপেলে ঘটনাটি দেখছে। গাড়ির সামনে দিকে তানহা দাঁড়িয়ে আছে, তার সাথে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এই লোকটা বলে উঠলো, ওসি সাহেব, এই ছোট লোকটাকে এমন ভাবে শাস্তি দিবেন যাতে কোনো মেয়ের দিক চোখ তুলে তাকাতে না পারে। তখন বুঝে গেলাম যে লোকটা তানহার বাবা। ওসি স্যার, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে 1 মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশের কি মনে হলো জানি না, কিছুক্ষণ ভেবে তার ফোনটা আমার হাতে দিলেন। আমিও একটা নাম্বার তুলে ফোন লাগালাম। কিছুক্ষণ কথা বলে ওসি স্যারের দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। এই যে ফোনটা নিন আর কথা বলুন। ওসি আমার কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বললো, তারপরেই মুখে ভয়ের ছাপ দেখা দিল। স্যার সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না স্যার, আর কখনো এমন হবে না বলে ফোনটা কেটে দিলাম। তারপর ওসি এমপি কে ফোন করে বলল, সরি এমপি সাহেব, আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। এটা আপনি কি বলছেন ওসি সাহেব? যে কাজে আসলেন সেটা ঠিক মতো করুন, না হলে এমন জায়গায় ট্রান্সফার করব যে মশা মারতে মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার রাখেন আপনার মশা মারা, আপনার মশা আর আপনি মারুন। ওসির কথা শেষ হতে এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন। একটু পরেই এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করেই তানহার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তানহা, তোর সাহস তো কম না? তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়ছিস? তোকে তো ইচ্ছা করছে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই। নীল বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নাই। তবু যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। ভালো থাকো বাবা। বলেই তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে আসছিল একটু আগেই, এখন কি থেকে কি হয়ে গেল, নীলকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে তানহা, কারণ এই পর্যন্ত অনেক ছেলেকে এইভাবে জেলে পাঠিয়েছে। তানহার দিকে কে চোখ তুলে তাকালেও অবস্থা খারাপ হয়ে যেত। সেখানে নীলকে তো ধরলই না, বরং খ্যাতটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে চলে গেল। সেখানে তানহার বাবা তানহাকে কখনো মারা তো দূরে থাক, একটি বকা পর্যন্ত দেয় নাই। সেখানে আজকে না এই খ্যাতটার জন্য থাপ্পড় মেরে দিল। তানহা মনে মনে প্রতিজ্ঞা করে এই খ্যাতটাকে যে করে হোক শাস্তি দিয়েই ছাড়বে। এটাই তার কঠোর প্রতিজ্ঞা। তানহার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে ধরেছি, তখনই পিছন থেকে ওসি ডাক দিল, এই ছেলে এদিকে আসো, একটা কথা আছে। ওসির কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবেন বলুন, আমার সময় নাই। এমনিতে ক্লাস চলাকালীন নিয়ে আসছেন আমাকে। তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলুন, কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম। ওসি সাইডে এসে আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বিষয়ে সবকিছু জেনে গেছি। আপনি এখানে থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যা জেনে নিয়েছেন চুপচাপ চেপে যাও। তোমার মুখ থেকে যেন কোনোভাবে এই কথাটা বের না হয়, সাবধান। ওকে স্যার, ভুল করেও কিছু বের হবে না। ওকে, তুমি এখন যেতে পারো। আমার ওদিকে কাজ আছে বলে সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিরে রাজ, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কে এটা আমাকে বলতো। তানহার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল, যেখানে তানহা অনেক ছেলেকে ওর বাবারে দিয়ে জেলের ভাত খাইছে, সেখানে তোকে এমনিতেই ছেড়ে দিল। তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি তো তোর বন্ধু, আর কেন যেন আমাকে কিছু না করেই ছেড়ে দিল। আচ্ছা, এখন এসব কথা ভেবে কাজ নেই, এখন চল বাসার দিকে যাওয়া যাক। তারপর রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে থেকে একটু ঘুরে আসলাম। রাতে কলেজের পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। চোখে মুখে ঘুমে চোখটা জড়িয়ে আসছে, আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠলো। ধুর, এই সময় আবার কে ফোন দিবে? রাত বাজে 11টা। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি আমি বল? আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নাই। তোর জন্য সব সময় আমার মনটা খারাপ থাকে। তোর বোন তো সব সময় তোর কথা বলে। আচ্ছা আম্মু, সবার কথাই তো শুনলাম, বাট বাবা কেমন আছে? তোর বাবাও তোকে অনেক মিস করছে, কিন্তু সে একটা বিষয়ে অনেক খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করছে। সাথে আমরাও গর্ব করি তোর জন্য। আম্মু, শুধু আমার জন্য দোয়া করো, যেন যে কাজে নেমেছি সেটা সম্পন্ন করতে পারি। তাহলে দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা, এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কিন্তু ফোনটা আবার বেজে উঠলো। এবার তাকে দেখি কোনো এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তোমার চেনা কেউ একজন। কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো, তোমার কাছের একজন মানুষ। আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নাই। আর আমার নাম্বার পেয়েছেন কোথায়? বাবা, প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোনো সমস্যা হয় নাকি? এই যে ম্যাডাম শুনুন, আপনি যেই হন না কেন, এসব আজাইরা পেশাল আমার শোনার সময় নেই। সো ফোনটা রাখলাম। আই বলছি, এত রেগে যাওয়ার কি আছে?
আমি তানহা। নামটা শোনার পরেই খুবই অবাক হয়ে গেলাম। যে মেয়েটা আমাকে দেখতে পারে না সে আমাকে ফোন দিয়েছে, কিন্তু তারপরেই তার সব আচরণ মনে পড়ে গেল আর খারাপ লাগতে শুরু করলো। এই মেয়ে, তুমি আমাকে ফোন দিছো কেন? আমাকে অপমান করে তোমার ভালো লাগে নাই? আবার কেন ফোন দিছো? অপমান করার চিন্তা ভাবনা করছো নাকি? বিশ্বাস করো নীল, আমি নিজের অহংকারের কারণে সবকিছু করেছি, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পারছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার ওপর রাগ করি নাই, যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক, এখন রাখতে পারো। না না, আগেই রাখবে না, আগে তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, না হলে তোমাকে ছাড়ছি না। মনে মনে ভাবলাম কি যে বিপদে পড়লাম রে ভাই, মেয়ে তো দেখি আঠার মতো লেগে আছে। ওকে ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, এবার খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর তানহার সাথে অনেক সময় কথা বললাম। কিছুক্ষণ পর কথা বলে দুজন অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা তানহা, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে, এখন না ঘুমালে কালকে উঠতে পারবো না। ওকে, ঘুমিয়ে পড়ো। বলেই ফোনটা কেটে দেয়। চোখ দুটো বন্ধ করতেই ঘুমিয়ে গেছি। একেবারে সকাল বেলায় উঠলাম, তারপর নামাজটা পড়ে নিয়ে চুলায় রান্না বসালাম। একটা ডিম ভাজি করে ভাত রান্না করে খেয়ে নিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। একটু পর কলেজে পৌঁছে গেলাম। আমাদের আড্ডার জায়গায় রাজ বসে আছে একা একা। তারপর আমিও গিয়ে ওর সাথে সামিল হলাম। কি রে, তোর এতক্ষণ লাগে আসতে? কই, কখন থেকে তোর জন্য বসে আছি। আমি ঠিক সময় আসছি, কিন্তু তুই আজকে অনেক আগে আসছিস আজকে, তাই এত দেরি মনে হচ্ছে। সরি রে, ঘড়ির দিকে খেয়াল করি নাই। থাক, তোর খেয়াল করতেও হবে না, ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাসে চল। তারপর দুজন মিলে ক্লাসে আসলাম। একটু পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে দিলেন। কিছু সময় পর তানহা দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। তানহা, তুমি আমার অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকলে কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে, আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে চলে আসছি। ওকে ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। তানহা গিয়ে নিজের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ওর ক্লাসের দিকে কোনো মনোযোগ নেই, বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। পুরো ক্লাস জুড়ে আমার দিকে তাকিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম। তখনই তানহা আমাদের সামনে আসলো। হাই নীল, কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি, তুমি? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। সো বসতে পারি? হ্যাঁ অবশ্যই। পাশে তাকিয়ে দেখে রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওহ রাজ, তোকে তো বলাই হয় নাই। তানহা ওর ভুলটা বুঝতে পারছে, তাই ওকে বন্ধ করে নিয়েছি। এতে কি তোর কোনো আপত্তি আছে? আমার আর কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু নিজে মিটিয়ে নিয়েছিস সবকিছু, সেটাতে আমারও আপত্তি থাকার কথা নয়। ওকে ঠিক আছে। অনেক সময় আড্ডা দিলাম তিনজন মিলে। তারপর সবাই নিজেদের বাসায় চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা। হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোন রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি রিশা। তোমার নিশ্চয়ই আমার কথা মনে আছে। এটা আবার মনে না থাকার কি হলো? তুমি আমার সেই ছোট্টবেলার বান্ধবী, তোমাকে তো মনে থাকবেই, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সো এখন কি কোনো জব করছো তুমি? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আর আমি এটাও জানি যে তুমি কি জন্য এখানে আসছো আর কি জন্য এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চাইছো সেটা আমার কাছে আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপরে সব বিষয়ে আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকালে দেখা করব। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আমরা দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি, ঠিক বিকাল 4টায়। ওকে ডান, আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিশার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে দেখি রিশা একটা টেবিলে বসে আছে। সরি রিশা, আমার একটু দেরি হয়ে গেল। তুমি কষ্ট করে এত সময় বসে আছো, তোমার এখনো সেই আগে আগে চলে আসার অভ্যাসটা যায় না দেখছি। হ্যাঁ ঠিক বলছো, আমার এখনো সেই অভ্যাসটা যায়নি। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটাও অবশ্য খারাপ বলো নাই। তো বলো, কি খাবে তুমি আজকে? এই পাগল হয়ে গেছো নাকি তুমি? আজ কতদিন পর তোমার সাথে আমার দেখা হলো। আজকে তুমি বসে থাকবা আর আমি খাওয়াবো। ওকে ঠিক আছে মিস সিআইডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো, আর আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে এভাবে কথা বলতে পারছি। এই হয়েছে, এত পাম দেওয়ার দরকার নেই। তুমি তো কম না, তুমি তো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, দ্য আর্মি ম্যান, সেটাও আবার ওয়ান ম্যান আর্মি কমান্ডো। তুমিও তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। আমাদের কথা বলার মাঝে ওয়েটার এসে 2টা কফি দিয়ে চলে গেল। রিশা, তুমি এর মধ্যে কফি অর্ডার দিয়ে ফেলেছো? তারপর আরো বেশ কয়েকটা আইটেম আসলো। এবার এগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে যে জন্য আসতে বলছি, একটু ওয়েট করো। এই নাও, এর ভিতরে তোমার সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ যে এই কলেজের প্রিন্সিপাল এটার সাথে জড়িত। আরে সেটা তো আমি খুঁজে নিব, যে কে এই দেশ বিরোধী কাজের সাথে জড়িয়ে আছে। ওদের সব কটাকে ধরে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় করবে। তারপর দুজন মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম।
তারপর বাসায় চলে গেলাম। রাতে ল্যাপটপ অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বাহ, রিশা তো দেখি খুব ভালো কাজ করছে, সব ইনফরমেশনই এখানে নিয়ে আসছি। কিন্তু হঠাৎ করে চোখটা এক জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সেই ওসির সাথে বসে আছে। এটা শুধু একটা ফটো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে ওসির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেসে হেসে কথা বলছে। আবার রিশাও তো বলেছিল যে প্রিন্সিপালকে সন্দেহ করে, তাহলে কি প্রিন্সিপালও এই কাজের সাথে জড়িত? এসব কথা ভাবছি, তখনই ফোনটা বেজে উঠলো। ফোনের শব্দে ধ্যান কাটলো। ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার। কি নীল, তোমার কাজ কতদূর আগালো? জি স্যার, সবকিছু ভালোভাবে চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করতে পারবো। কথা বলা শেষ হতেই ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে গিয়ে রাজের সাথে আড্ডা দিতে লাগলাম। আর তখনই দেখি 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোকে দেখতে গুন্ডাদের মতো, সবাই মাস্ক পরে আসছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। কলেজে আসার পর থেকে ওদেরকে দেখি নাই। তবে কি ওরা প্রিন্সিপালের সাথে মিলে কুকর্ম করে নাকি? মনে প্রচুর পরিমাণ সন্দেহ হতে লাগলো। কি হচ্ছে দেখা দরকার। এই রাজ, আমার একটা পার্সোনাল ফোন আসছে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যা বললাম, কারণ এখন প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছে থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমে দরজার গিয়ে দাঁড়ালাম। তারপর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। এই, তোমরা এখন কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না আমি বলেছি যে আমি ফোন করব, যদি কেউ এটা দেখে নেয় তাহলে তোমরা সহ আমাকেও জেলের ঘানি টানতে হবে। আরে রাখতো তোর জেল, আমরা ওসব জেলের ভয় পাই না। তোকে বলেছিলাম যে ড্রাগগুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করেই হোক। তুই সেগুলো নিয়ে কোথায় রাখছিস বল তাড়াতাড়ি। তোমরা উত্তেজিত হচ্ছ কেন এত? আমি তো টাকার গোলাম। তোমাদের ড্রাগগুলো আমি যথাসময়ে পাঠিয়ে দেব, কারণ আমিও চাই অনেক বড়লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে কতদিন থাকবো? আমি একেবারে দেশের বাইরে চলে যাব আর জীবনটাকে উপভোগ করব। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক সময়ে যেন মালগুলো পেয়ে যায়, না হলে তোকে এমন অবস্থা করব যে তোকে কবরও ভয় পেয়ে দাফন করতে দিবে না। বলে ছেলেগুলো চলে গেল। এদিকে আমার সমস্ত কিছুর ভিডিও করা শেষ। ছেলেগুলো আসতে লুকিয়ে পড়লাম। তারপর আবার রাজের কাছে চলে গেলাম, কিন্তু আড্ডা দেওয়া আর হলো না। তান্না রাজের সাথে বসে আছে। কি রে, তোর কথা বলতে এত সময় লাগে? সেই কখন থেকে চলে গেলি? আরে এখন তো আসছি, আর ওয়েট করা লাগবে না। নীল, তুমি কোথাও গিয়েছিলে? আমি এসে দেখলাম রাজ বসে আছে, বাট তুমি নাই। ওকে জিজ্ঞেস করলে বললো মোবাইলে কথা বলতে গেছে। সো কথা বলতে কি এত সময় লাগে নাকি? দুজন মিলে আমার পিছনে লাগছে। এখন আমার কান্না পাচ্ছে। থাক, আর কান্না করতে হবে না, অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। তোর কথা শুনে তো ক্ষুধা আমারও লেগে গেল। ও, তোমাদের ক্ষুধা লেগেছে? সেটা আগে বলবে তো। চলো, তোমাদেরকে আজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। আমার পক্ষ থেকে একটা ট্রিট। কি তোমরা খুশি তো? আরে খুশি না মানে? এমপি সাহেবের মেয়ে ট্রিট দিবে আর সেটাতে খুশি না হয়ে থাকা যায়? তারপর সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে ডেকে নিয়ে খাবারের অর্ডার দিলাম। রাজ ওর মনের মতো করে অর্ডার দিল। রাজের অর্ডার দেওয়া দেখে মনে হচ্ছে যেন একটা রাক্ষসকে খাওয়াতে নিয়ে আসছি। কিরে রাজ, তুই এত খাবার পারবি তো? আরে বলিস কি, খেতে পারবো না মানে? তুই শুধু তাকিয়ে থেকে দেখে যা, তারপর কথা বলবি। তান্না রাজের কথা শুনে হেসে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে চাই সেটাই খাও। আজ আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটুবার ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি তো পুরাই অবাক। খাওয়া শেষে সব বিল মিটিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যাক, কালকে আবার কলেজে দেখা হবে। তারপর সবাইকে বিদায় জানিয়ে চলে গেলাম। এখন একটাই কাজ, কবে এই ড্রাগগুলো পাচার হবে সেটা জানতে হবে। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কলেজের থেকে ড্রাগগুলো পাচার হবে। ওরা শুধু সময়ের অপেক্ষা করছে। বিকেল বেলা রিশাকে ফোন করলাম। হ্যাঁ নীল, বলো কি খবর তোমার? হ্যাঁ, আমার খবর তো অনেক ভালো। তো তুমি কি এখন জ্যাকসন কবে সপ্তাহে আসতে পারবে? হ্যাঁ, আসতে পারো। তবে একটা কথা, আসার সময় এই শহরের একটা ম্যাপ নিয়ে আসবে। আর ড্রাগ ডিলার ড্রাগনের এলাকারও একটা ম্যাপ নিয়ে আসবে। তুমি চলে আসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এখনই বেরোচ্ছি, তুমি চলে আসো। রিশার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে গিয়ে দেখি রিশা বসে আছে। সরি রিশা, একটু দেরি হয়ে গেল নাকি? না না, দেরি হয়নি, আমার একটু আগে আসার অভ্যাস। তো জিনিসগুলো এনেছো তো? হ্যাঁ, সবকিছু এনেছি। নাও, এটা হলো আমাদের বন্ধুত্বের উপহার। তুমি চাইলে কিন্তু আমাদের পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করতে পারে। আরে না, তার আর কোনো দরকার হবে না, আমি একাই কাজটা করতে পারবো। তবুও একবার ভেবে দেখতে পারো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, একজন কমান্ডো আমি, সারাদিন এইসব নিয়েই থাকতে হয়। তো এত সব কাজ করতে গেলে তো ফিট থাকতেই হবে। তারপর দুজন মিলে কফি খেলাম। আচ্ছা, এখন যাও যাক, ডিনারের কফির বিলটা আমি দিলাম, কিন্তু পরের টিটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। রিশা হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করলো। ওকে, তাহলে যাওয়া যাক।
ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ করে পিছন থেকে রিশার চিৎকার শুনতে পেলাম। এ তোমরা কারা? আমাকে ছেড়ে দাও বলছি। রিশার আওয়াজ শুনেই পিছনে তাকাতে দেখে একটা গাড়িতে ওকে জোরে করে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগনের লোকেরা আমার ব্যাপারে জেনে গেছে আর ভুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমিও ওদের পিছনে দৌড়াতে লাগলাম। গাড়িটা স্পিডে চলছে, কিন্তু আমিও কমান্ডোতে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। সো সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করবো কিছু মাথায় আসছিল না। তখন রাস্তায় একটা মোটা লাঠি দেখতে পেলাম। ওইটাই ওদের গাড়ির দিকে ছুড়ে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের কাঁচটা ভেঙে গেল আর ওরা কন্ট্রোল করতে না পেরে গাড়ি থামিয়ে দিল। দৌড়ে গিয়ে রিশাকে গাড়ি থেকে বের করলাম, কিন্তু 10 থেকে 13 জন আমাদেরকে ঘিরে ধরলো। রিশাকে সাইডে সরিয়ে দিয়ে সবকটাকে মারতে থাকলাম। একটু পর দেখি বাড়িতে সবকটা গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশা দিকে তাকা দেই, একটা গুলি এসে সোজা আমার পেটের বাঁ পাশে লাগলো। সাথে সাথে চোখ দুটা অন্ধকার হয়ে গেল। রিশা এই অবস্থা দেখে নীল বলে একটা চিৎকার দেয়, কিন্তু নীলের নিথর দেহ মাটিতে পড়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। সেই লোকগুলো এসে জোর করে রিশাকে তুলে নিয়ে যায়। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারপাশে তাকাতেই দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে উঠলো মনে মনে, এরা আবার কারা যে রিশার খোঁজ নিতে আসছে? ব্যাপারটা এখন চেপে যেতে হবে। আমি কোনো রিশাকে চিনি না, আর আপনারা কারা? ছবির দিকে তাকিয়ে দেখলাম যে এটা রিশা, কিন্তু ওদের এখন আমার সম্পর্কে বললে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। তাছাড়া রিশাকে বলেছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নিব না। তাই একটা প্ল্যান মাথায় আসলো। শুনুন, আমি এই মেয়েটাকে চিনি না, আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটাও আমি জানি না। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আমার আর কিছু মনে নাই। না, আমার স্মৃতিশক্তি আলে যায় নাই, আমার সব কিছু মনে আছে। আমার নাম নীল। এখানে একটা কলেজে আমি লেখাপড়া করি, বাট কলেজে বের হওয়ার পর থেকে আমার কিছুই মনে নাই। ডক্টর, আমার মাথা ব্যথা করছে। রাহা, এবার ছেলেটার একটু রেস্টের প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। এখন যদি ওকে চাপ দাও তাহলে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম অ্যালাউ। তখন অফিসার আর কোনো কথা বলতে পারলো না। তারা ক্যাবিন থেকে বের হয়ে গেল। তখনই তানহা দৌড়ে ভিতরে প্রবেশ করলো। পিছনে রাজও আছে। এই নীল, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডক্টর নীলের কি হয়েছে? দেখো তানহা, চিন্তার কোনো কারণ নাই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে, সেনসিটিভ সুয়ে বেরিয়ে গেছে, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি আমাকে কেমন করে চিনেন? আরে তুমি আমাদের আনোয়ার হোসেনের মেয়ে, আর তোমাকে চিনবো না? এটা কেমন কথা? হ্যাঁ নীল, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল, কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবর পাই নাই। তারপর অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে চলে আসলাম। এই তানহা, আমার কিছুই হয় নাই, আমি এখন একদম ঠিক আছি। আর তুমি এত উতলা হইও না, শরীর খারাপ করবে তো। আচ্ছা, আমার শরীর নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। নিজের পেটে গুলি লাগছে, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। তান্না কথাটা বলেই কেঁদে দিল। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কাদের মতো তো কিছুই হয় নাই, আর ডাক্তার তো বলেই দিয়েছে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বুঝবে? আমার কোনো প্রিয় মানুষের কিছু হলে খুব কষ্ট হয় আমার, আর তুমি তো এখন আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা ডক্টর, আপনার ওর সমস্ত রকমের ট্রিটমেন্ট করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে আমি দিব। নার্স, রোগীকে একটা ঘুমের ওষুধ দিন, এখন ওনার ঘুমানোর প্রয়োজন। নার্স এসে নীলকে একটা ঘুমের ওষুধ দেয়। ওষুধ খেয়ে নীল ঘুমিয়ে পড়ে। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে নীল। পরে দুপুরে ঘুম ভেঙে যায়। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশেই তান্হা বসে আছে। আমার হাতের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কিছু চুল ওর মুখের উপর এসে পড়েছে। সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দেই, কিন্তু সেই দিক দিয়ে আমি বাধাগ্রস্ত, কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের বেশি কিছুই না। এসব ভাবতে গিয়ে হাতটা হালকা টান লাগে, আর তখনই তানহার ঘুমটা ভেঙে যায়। ও নীল, তুমি উঠে পড়েছ? এখানে বসে থাকতে থাকতে চোখটা যে কখন লেগে গিয়েছিল বুঝতে পারি নাই। তোমার তো এখন দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে। রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। দুজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসছে। রাজ খাবারটা তানহার হাতে দিল। তারপর তানহা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল। তারপর আমার হাতে দিল। নাও, এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে গিয়েই পেটে ব্যথা লাগলো। ব্যথায় কুকড়ে উঠলাম। আয়, তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নাই যে তোমার পেটে গুলি লাগছে। তুমি উঠে খেতে পারবে না, সত্যি বিষয়টা ভুলে গেছিলাম। আসো, আমি খাইয়ে দিচ্ছি। তানহার কথা শুনে পুরো অবাক বনে গেলাম। মেয়েটা বলছে কি, ওনাকে আমাকে খাইয়ে দিবে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছে কেন তুমি? আমার মাথা একটুও খারাপ হয় না। তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি। এখন চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। তানহার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমনে করে জেনে গেল? চুপচাপ হয়ে ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। তানহাও আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল।
এমন একটা বউ থাকলেও তো আরামে জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। তারপর রাজ আর তান্হার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যার দিকে রাজকে বললাম বাড়ি ফেরার পথে তান্হাকে নামিয়ে দিয়ে যায়। না নীল, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। রাজ বাসায় চলে যাক, আমি এখানেই তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে তান্হা, তোমার বাবা মা তো তোমার জন্য চিন্তা করবে, তাছাড়া তুমিই তো আমার জন্য এত করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো। আর হ্যাঁ, বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাত চলে যাক। আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছাড়া যাবো না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তাও করা লাগবে না। জানি আর কিছু বলে কাজ হবে না, তার আজকে বাসায় যেতে বললাম। আর তান্হা আমার সাথেই থাকলো। এভাবে পুরো 3 দিন কেটে গেল। এই 3 দিনে তান্হা আমার সাথে ছায়ার মতো লেগেছিল। ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি আমি। হয়তো ভালোবেসেই ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে অনেক কষ্ট পাবে, তাই বলতে পারবো না। এভাবে আরো 2 দিন হসপিটালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করে দেওয়া হলো। আচ্ছা রাজ আর তান্হা, তোমরা বাসায় চলে যাও। আমি এখন ঠিক হয়ে গেছি, একাই যেতে পারবো। নীল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হও নাই, তোমাকে একা কিভাবে ছেড়ে দেই? হ্যাঁ, তান্হা তো ঠিকই বলেছে, তুই এখনো সুস্থ হস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মনে মনে আরে এরা তো জানে না যে আমি একজন কমান্ডো, আর এসব কত গুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ জানে। এই একটা গুলি আমাকে আর কিভাবেই কাবু করবে। আরে তান্হা দেখো, আমি একদম সুস্থ বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো তান্হা আর আজ দুজনে অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? এই আমি বিশ্বাস করতে পারছি না, এইটা কি করে সম্ভব? গুলি খাওয়ার 3-4 পরেও এইভাবে হাঁটতে পারে? তান্হা এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? দেখতে হবে না, আমি কাদের বন্ধু? তোমরা সাথে থাকলে আমাদের কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিশার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গা ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাজ আছে, সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা। কারণ রিশাকে নিয়ে ওদের কোনো কাজ নাই। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। তান্হা ফোন করেছে। হ্যাঁ তান্হা, বলো কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ, আমি একটু আগেই বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার সুস্থতার জন্য চিন্তা হচ্ছে। তুমি আবার অসুস্থ হয়ে পড়ো। আরে না, আমার কিছুই হবে না, তুমি করো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে? হ্যাঁ কলেজে আসতে পারবো, আর কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডির অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এপিসি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমরা কি রিশার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যায় নাই। যে ছেলেটাকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রিশার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিশাকে নয়। ওই ছেলেকে কিছু জিজ্ঞাসা করো নাই? কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলেছে ওর সেদিনের কথা কিছুই মনে নাই, বাকি সবকিছুই মনে আছে, শুধু সেদিনকার ঘটনাটা মনে করতে পারছে না। আর ওর কাছে রিশার ছবিটাও দেখেছি, বললো যে এই প্রথম নাকি রিশাকে দেখলো। হ্যাঁ রাহাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র সেই দিনের কথা মনে নাই, এটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা। এখন তোমরা খোঁজ করো যে রিশার মোবাইলের লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলে আমরা কিছু জানতে পারবো। রাইট স্যার, এক্ষুনি খোঁজ নিচ্ছি। এদিকে নীল রাতের বেলা ছাদে উঠে ব্যায়াম করা শুরু করে। এই 7 দিন পর আজকে আবার ব্যায়াম করা শুরু করলো। প্রত্যেকদিন নীল দিনের প্রায় অর্ধেকই সময়ই ব্যায়াম করে কাটিয়ে দেয়, কারণ একজন কমান্ডার বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখে তার আম্মু ফোন করেছে। তারপর রিসিভ করে কানে নেয়, আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। নীল বুঝে নেয় যে এটা তার ছোট বোন যারা। কুত্তা, বাদর, হারামি, পচা টমেটো, পচা আলু, হাতি, শিয়াল, তোকে তো আমি মেরেই ফেলবো হারামজাদা। হেই মেরেছে, পেতনিটা তো দেখি সেইভাবে খেপে আছে। সাবধানে কথা বলতে হবে, না হলে কপালে কি যে আছে। কিরে কি হয়েছে, এত চিল্লাস কেন? ওই হারামি, তুই জীবনেও ভালো হবি না। না, প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথায় চলে যাস, আর ফিরে আসার নামগন্ধ নাই। আমার বাসায় সারাদিন একা একা ভালো লাগে না। এই পেতনি, এত রাগিস কেন? তুই তো জানিসই যে আমার কাজ হলো দেশ রক্ষা করা।
যখন তখন বেরিয়ে পড়তে হয়, আর কয়েকদিনের মধ্যে বাড়িতে ফিরে যাব। একটু একা থাক এই কয়েকদিন। তুই এবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতেছি। তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে চলে যাবি, আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, বিয়ে করব আমি, কিন্তু এতে তোর লাভটা কোথায়? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতনিদের মতো কান্না করবি। হে, সেটা মোটেও না হাদারাম। তুই বিয়ে করলে পরে আমি একটা মিষ্টি ভাবি পাবো, আমার তখন গল্প করার মানুষও হয়ে যাবে। তখন আর তোকে লাগবে না, তোর যেখানে ইচ্ছা হয় চলে যাবি। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এইটা? আমার ঘাড়ে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এইটা ছিল? দাঁড়া, শুধু একবার বাসায় আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা আগে করতেছি। আচ্ছা, এসব বাদ দে, কেমন আছিস তাই বল। ভাইয়া, তোকে ছাড়া খুব একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সবসময় তোর সংসারের কাজে ব্যস্ত থাকে, আর আব্বু তো সারাদিন অফিসে থাকে। আমি বাসার ভেতর খুব বোরিং ফিল করি। তুই থাকলে কত মজা করি দুজনে মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময় দিতে পারিস না। ভাইয়া রে, আমি তোকে খুব মিস করতেছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। আচ্ছা, বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা, এখন রাখি, আবার পরে কথা হবে, আমার অনেক কাজ করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম করা শুরু করে দিলাম। ব্যায়াম করা শেষ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর রুমে আসতেই দরজা কেউ নক করলো। নীল গিয়ে দরজাটা খুলে দেয়, দেখে পাশের বাসার আন্টি আসছে, তার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে নীল বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম। আমি জানি তুমি এখনো কিছু রান্না করো নাই, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এসবের আবার কি দরকার ছিল? আমি তো রান্না করতাম। নীল বাবা, তোমাকে তো আগেই বলেছি যে আমার কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসেবে তোমাকে আমি খাবারগুলো দিলাম। তুমি না খেলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। আন্টির এরকম কথার পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন সকালবেলা ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এই, তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো তুমি কত সকাল হয়ে গেছে, আর একটু পর কলেজ শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়ে আছো? কণ্ঠটা চিনে গেলাম, তান্না ফোন করেছে। ওহ সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসছি। তান্না এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করছে কিনা, আরো অনেক কিছুর খবর রাখে। তান্নার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে নিজের অজান্তেই। জানি না এটাকে মনে হয় ভালোবাসা বলে। কতক্ষণ নিজেকে চেপে ধরে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে ডিম ভাজি আর ভাত করে নিলাম, এটাই আমার সকালের প্রিয় একটা খাবার। তারপর খাবার শেষ করে কলেজে চলে গেলাম। তান্না আগে থেকেই কলেজে এসে বসে আছে। আমি আস্তে করে গিয়ে তান্নার পাশে বসে, তোমার আসতে এত সময় লাগে? সেই কখন আসছি আমি কলেজে, আর তুমি এখন আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে কি হয়েছিল, ঘুম থেকে উঠছি দেরিতে, তাও আবার ফোন পাওয়ার পর ঘুম ভাঙছি, না হলে তো আজকে কলেজে আসতে পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখতে পাচ্ছি না, রাজকে এখন আসে নাই নাকি? যাক, রাজ বেচারা অনেকদিন বাঁচবে, তুমি বলার সাথে সাথেই হাজির। তান্নার কথা শুনে পিছনে তাকালাম, দেখি রাজ কলেজ গেট দিয়ে ঢুকতেছে। একটু পর রাজ আমাদের সাথে এসে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি তো এসেই বসে পড়লেন, এদিকে কলেজের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? নীলের কথা শুনে ঘড়ির দিকে তাকায়। ও সরি দোস্ত, আমি ঘড়ির দিকে খেয়ালই করে নাই। ওই তো, মানুষ যখন প্রেমে পড়ে তখন আরো কত কি ভুলে যায়। তার মানে রাজ প্রেমে পড়েছে? তো আমাদের মিষ্টি মুখ করাবে না তুমি? দূর রাখতো তোর মিষ্টি মুখ। এই নীল শুধু ফাজলামো করে, আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি এসব প্রেম করিনি। এবার চল তো ক্লাসে যাই। তান্নার দিকে তাকিয়ে হেসে দিলাম। তান্নাও আমার চালাকে বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে 3 জন মিলে বাইরে চলে আসলাম। নীল, এখন আমরা 3 জন একটা জায়গায় ঘুরতে যাব। এই কি বলছো? এখন যেতে পারবো না, অন্যদিন যাব। আমি কোনো কথা শুনতে চাই না। রাজ, তুমিও চলো, আমরা সবাই মিলে এখনই ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। তুমি যদি নীলকে নিতে পারো তাহলে আমি তোমাকেও নিয়ে যাব। এটা আর এমন কি বিষয়, ওকে আমি নিয়ে যাচ্ছি আর তুমি আমাকে নিয়ে যাও। তারপর রাজ নীলকে জোর করে ধরে নিয়ে সাথে নিয়ে গেল। 3 জন মিলে কলেজ থেকে বের হয়ে গেল। তান্না 2টা রিক্সা ডাকলো। তারপর নীলকে নিয়ে একটাতে উঠে পড়লো আর রাজ আরেকটা রিক্সায় তান্না আমাকে জোর করে উঠালো। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। এই তান্না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?
আমি এখন কোথাও যাব না তো। আর বলো না কোথায় নিয়ে যাচ্ছ? এই একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? যেখানেই নিয়ে যাই তাতে তোমার কি? তুমি চুপ করে রিক্সায় বসে থাকো। আর একটা কথা বলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাপরে, এটা মেয়ে নাকি শাকচুন্নি? এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবেসে বললেও তো হতো, এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম, না হলে কখন কি করে বসে তার হিসেব নেই। একটু পর শহরের সব থেকে বড় শপিং মলের সামনে তান্হা রিক্সা দাঁড় করালো। এই নীল, এবার তুমি নামো। বসেই থাকবে নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজও আমাদের পিছনে চলে আসলো। ভাড়া মিটিয়ে নীলকে নিয়ে শপিং মলের ভেতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। তান্নার কথা শুনে আমি তো পুরাই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। এই তান্না, তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না তো। তোমাকে না বলেছি কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করবে না, তবুও কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। তানহার দিকে তাকিয়ে চুপ হয়ে গেলাম। মেয়েটা আমার উপর রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না, চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেলাম। তারপর তান্হা নিজের চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজের সবকিছু পছন্দ করে দিল। এই নাও, এই সব কিছু তোমার জন্য। আমি নিজে পছন্দ করে কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে ওইসব খ্যাতমার্কা কাপড় পরে আসবে না বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকেই এই নতুন জামা কাপড় পরে আসবে। আমি শুধু হ্যাঁতে মাথা নাড়লাম, কারণ এখন বেশি বকবক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাস, তোমাকে তো বলেছিলাম নীলকে নিয়ে আসতে। পাইলে তুমি যা চাও তাই দেব। তো এখন তোমার মন কত, সবকিছু নিয়ে নাও। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ হয়ে গেলে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তানহার বাবা নাম করা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় তানহার দেওয়া কাপড়গুলো দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতে হবে। আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনছে, আর প্যান্টটাও মনের মতো। ওর মতো একটা বউ পেলে তো কোনো কথাই থাকবে না। কিন্তু তানহা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বললে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এসব কথা ভাবছি, হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ও, এইটা তো পাশের বাসার আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে নিজের ছেলে ভাবেন। আন্টির চিৎকার শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ওহ, এবার তো দেখছি ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিতে হবে। চোরের পিছনে দৌড়ানো শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না, চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসছি। এটাকে আজ এমন ভাবে শিক্ষা দিব যাতে কারো জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয়, বলে চোরটাকে মারা শুরু করলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারছি না আপনার মায়। আর কিছুক্ষণ মারলে আমি মারা যাব। ছেলেটার কথা শুনে ভেতরে মায়া হলো, তাই ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাজ দেখে খুবই খুশি হলো। পরদিন সকালে তানহার দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম। আজ আর খ্যাত সেজে আসি নাই, সবকিছু ঠিকঠাক করেই আসছি। কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলেকে আজ পর্যন্ত দেখে নাই নাকি? আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন? ওদের অমন তাকিয়ে থাকা দেখে আমার অস্বস্তি লাগতে লাগলো। তাই আড্ডায় চলে আসলাম। কিন্তু তান্না আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ওই তান্না, কি হয়েছে তোমার? এইভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখলে তো যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। আরে তান্না, তুমিও যে কি বলো না। আরে দোস্ত, সত্যি তোকে নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখলেই যে কোনো মেয়ে পড়ে যাবে। এই রাজ, হয়েছে এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুনগান করছিস, এবার ক্লাস টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর নীল তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। তানহা আজকে নীলের পাশে বসেছে, কিন্তু নীল কিছুই বলতে পারতেছে না। ক্লাসের সবাই শুধু আর চোখে নীলের দিকে তাকাচ্ছে। নীলের এই বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয় খুব ভালো লাগছে, নতুন বেশে আসছি তো, তাই সবাই এমন ভাবে তাকাচ্ছে। নীল মনে মনে হেসে দেয়। একটু পরেই ক্লাস শেষ করে যাওয়ার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেই, তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসি। নীল, কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাস, তুমি কি খাবে? ওই তো, আজ আমরা কেউ অর্ডার দেবো না, তোমার ইচ্ছে মতো অর্ডার করো, সেগুলোই আজ খাবো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি। তান্না ওদের কথা শুনে হেসে দেয়। তারপর তান্না ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করে। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজনে মিলে গল্প করতে থাকে। হঠাৎ করে একটা মেয়ে এসে নীলের সামনে হাঁটু কেটে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল। নীল, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পাই নাই। আজকে কি যেন হলো আমার, তোমাকে দেখে আরেকবার ফিদা হয়ে গেলাম, তাই কিছু না ভেবেই প্রপোজ করলাম। তুমি কি আমায় ভালোবাসবে? আমি কিছু বলতে যাব, তার আগেই তান্না
যা করে বসলো তা দেখে সবাই অবাক হয়ে গেল। তান্না মেয়েটার গালে খুব জোরে একটা থাপ্পড় মেরে দিল। মেয়েটা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। তান্নার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তান্না আবার ওকে মারতে যায়, তখনই আমি গিয়ে তান্নাকে ধরে ফেললাম, আর মেয়েটা আমার পিছনে গিয়ে লুকালো। এই তান্না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এভাবে মারছো কেন? তো মারবো না তো কি করব? এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে। আরে তান্না, এতে তোমার সমস্যাটা কি হলো? একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে, এই ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে। যে অধিকারটা ওই মেয়েরও আছে, তাই বলে কি তুমি ওকে এভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটার আমাকে পছন্দ হয়েছে, তাই ও আমাকে প্রপোজ করছে, কিন্তু আমি তো ওকে পছন্দ হয়নি। এই কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছে মতো মারলে। এখন দেখো মেয়েটা ভয় পেয়ে আমার পিছনে লুকিয়ে আছে। মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বললাম। এই তান্না, মেয়েটা তো এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবে এখন। তান্না নীলের কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। এই তান্না, হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ তুমি? কিন্তু তান্না কোনো কথা শোনে না। এই রে, তান্নাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে। এরকম না করে বললেও মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়ে গেছিল। রাগের মাথায় কি সব বলে ফেলেছি, দূর, আজকের দিনটাই খারাপ। এই রাজ, চল বাসায় যাই। তারপর দুজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ার নিয়ে নিলাম। অনেক সময় ধরে শাওয়ার নিলাম, এখন বেশ ভালো লাগছে। তারপর বিছানা শরীরটা এড়িয়ে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে গেল। ঘরে দেখলাম কোনো খাবার নেই। এদিকে ক্ষুধাটা অনেক লাগছে। পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে। তাই বাসার পাশের চায়ের দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে থাকলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়ে তান্না ওর কয়টা বান্ধবীদের সাথে এদিকে এগিয়ে আসছে। এটা দেখে নিজেকে লুকাতে লাগলাম, কিন্তু তার আগে তান্না আমাকে দেখে ফেললো। তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোনো, আমার একটু কাজ পড়ে গেছে, তোরা চলে যা এখন, তোদের সাথে আমি পরে কথা বলছি। তান্নার বান্ধবীরা চলে যাওয়ার পর তান্না আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি নীল, তুমি এখানে চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরে ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে গেছিলাম। তারপর বিকেলে ঘুম থেকে উঠে দেখি কোনো খাবার নাই, পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেজন্য হালকা কিছু খেয়ে নিচ্ছি। তোমাকে আমি বলছি যে আমরা খুব ভালো বন্ধু। এখন তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখবো। আচ্ছা এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো। সব সময় শুধু আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাবো তুমি সেখানেই যাবে। আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়। আর কথা না বলে চুপ করে থাকলাম, কারণ বেশি কথা বললে এই রাগে মেয়েটা কি থেকে কি করে বসবে সেটা নিজেও জানি না। তার না একটা রিক্সা ডাকলো, তারপর দুজন মিলে সেটাতে উঠে গেলাম। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলেন তো। তান্নার কথা শুনে চোখ দুইটা কপালে উঠে গেল, কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র বড় লোকেরা খাওয়া দাওয়া করে। তান্নাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, কিন্তু তান্না তো আমাকে চুপ করে থাকতে বলেছে, তাই চুপ করে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। দুজন মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তান্না রিক্সা ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে তো হারও অবাক, ভেতরটা যেন রাজপ্রাসাদ। আরে তান্না, তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে, তোমার তো অনেক টাকা খরচ হবে। তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কিছু খাবে কিনা? আরে আমি কিছুই খাবো না, তুমি শুধু শুধু এরকম করছো। এই রে, এত রেগে যাচ্ছ কেন? আচ্ছা তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো। তারপর তান্না ওর নিজের মতো করে অর্ডার করলো। একটু পরে খাবারগুলো চলে আসলো। এমনিতে অনেক ক্ষুধা লাগছিল। তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরো বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তান্নার দিকে চোখ পড়লো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তান্না, তোমার আবার কি হলো? এভাবে আমাদের দিকে তাকিয়ে আছো কেন? আরে না, কিছু নাই, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। তান্না রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল। তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এই তান্না, এটা তো আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়, তাহলে আমাকে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ ঠিক বলেছ, এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়। এই রাস্তাটা একটা পার্কে চলে গেছে, আর ওখানে একটা লেক আছে। ছোটবেলা থেকে খুশির সময়গুলো ওখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। তান্নার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পর দুজন মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরো সুন্দর দেখাচ্ছে। তান্না আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে থাকলো। আমরা অনেক ক্লোজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তান্নাকে দেখতে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখন সঠিক সময় তান্নাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নেই। পকেটে হাত দিয়ে দেখে একটা কলম আছে। কলমটা বের করে তান্নার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তান্না,
আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া যেন জীবনটা আমার আর চলছে না। সবসময় তোমার কথা মনে পড়ে। তোমার ছোট ছোট শাসন আমার কাছে খুবই ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে তুমি কি করছো নীল? আমি হচ্ছে তোমাকে অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসল কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না, তাই তো ছেলেদেরকে প্রপোজ করতে হয়। আর আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। আর গাধা, এইভাবে কলম দিয়ে কেউ প্রপোজ করে নাকি? এটা তো জীবনে প্রথম দেখলাম। এতে আমি কি করতে পারি? আশেপাশে তাকিয়ে কোনো ফুল দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে এই কলমটা দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এইরকম বোকামি আর মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এভাবে প্রপোজ করলে হবে না তো। এই রে বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? এখন উঠে দাঁড়াও তো। কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে। আমি চাই না যে আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস কালকে দেখবে যে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে তান্না, এটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সবকিছু করতেই রাজি আছি। হ্যাঁ, কালকে পুরো কলেজের সামনেই তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময় কলেজে চলে আসো, দুজনে আমরা খুব খুশি। তারপর আরো কিছু সময় পার্কে কাটিয়ে বাসায় চলে আসলাম। মনের ভিতর আলাদা একটা অনুভূতি হচ্ছে। যাক, শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে তো আপন করতে পারলাম। আমার আর কিছুই চাই না। আমার মতে রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজে চলে গেলাম। একটা দোকান থেকে একটা ফুলের তোড়া নিয়ে গেলাম। তারপর কলেজে প্রবেশ করলাম। তখনই আমার সামনে তান্হা চলে আসলো। তান্হাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তারপর কলেজের সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। তারপর তান্হার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তান্হা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনের কালি দিয়ে আমার মধ্যে ভালোবাসা শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছা এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি আমার স্বপ্নের রানী, তোমাকে ছাড়া আমি একটুও বাঁচতে পারবো না। তান্হা, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কি বললি তুই? ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ভালোবাসিস? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। নিজের চেহারা কখনো নিজে আয়নাতে দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো একটা খ্যাতকে আমি ভালোবাসবো? তুই সেটা ভাবলি কি করে? তান্হার কথাগুলো শুনে মাটিতে বসে পড়ি। তান্হার কথা শুনে মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছি। তান্হা, তুমি কি বলছো? এসব তুমি এমনি এমনি বলছো, তাই না? এসব তো তোমার মনের কথা নয়। বলো না তান্হা, তুমি এতক্ষণ যা বললে সবকিছু মিথ্যে বললে। নীল উঠে গিয়ে তান্হার হাত ধরে ফেলে। তান্হা, তুমি আমাকে ভালোবাসো, এটা বলো না। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাসের সাথে তোর স্ট্যাটাস দেখছিস একবার? আমার সাথে কি তোর কখনো মানাই বল? আর আমি তো তোকে কখনো ভালোবাসি নাই। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আরে আমার বাবা তো আমাকে কখনো ধমক দিয়ে কথা বলে নাই, আর তোর জন্য বাবা আমাকে 2টা চড় মেরেছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব। আর এসব প্রেম তো সবকিছু একটা সাজানো নাটক ছিল। কি রে লিজা, তোরা এদিকে আয়। তান্হার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তান্হা আবার বলতে লাগে, এই ছোট লোক, শোন, আমার বান্ধবীদের সাথে চুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব, না হলে কি লিজাদের সাথে আড্ডা না দিয়ে তোর সাথে দিতাম? এখন তো তোকে তোর প্রাপ্য দিয়েই দিয়েছি। আমার অপমানের পর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তুই তোর জায়গায় থাক এখন পড়ে। বলে তান্হা ওর বান্ধবীদের সাথে চলে যায়। এসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানোর সাহস বা শক্তি হারিয়ে ফেলেছি। চোখের পানি ঝর্ণার মতো বেরিয়ে চলেছে। বুক ফেটে কান্না আসছে। এই কয়েকদিনে তান্হাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তান্হা যে তার সাথে এমন একটা কাজ করবে এটা কখনোই ভাবতেই পারি নাই। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। কলেজের সবাই নীলের দিকে চেয়ে হাসছে। তখনই রাজ এসে নীলকে বসা থেকে উঠায়, তারপর চোখের পানিগুলো মুছে দেয়। নীল রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এই নীল, এখন একদমই কাঁদবে না। আমার তো সেই প্রথম থেকেই তানহার উপরে সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো, নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। আরে তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি যে এই কলেজে অনেকদিন ধরে আছি, আমি তানহাকে খুব ভালো করে চিনি। কিন্তু তুই যখন এত অপমান করার পরেও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কিছুই বলি নাই। যাই হোক, এখন এসব কিছু ভুলে যা, নতুন করে জীবনটা শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি না পারিস। মনে মনে বলে, আরে আমি তো দেখিয়েই দিব যে আমি কি পারি আর কি পারি না। আমি যে কলেজে ভর্তি হয়েছি ওই জন্য একজন নাম্বার 1 কমান্ডো কি হতে পারে সেটা তো কদিন পরেই সবাই বুঝে যাবে।
তবে এটা সত্যি যে আমি তানহাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই মিশনের জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দিব তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। অপরদিকে তানহা ওর বান্ধবীদের সাথে হাসিতে মেতে উঠেছে। আরে লিজা, আজকে আমি অনেক খুশি জানিস তো। এই খ্যাটটাকে শিক্ষা দিতে পেরে আমার যে কি ভালো লাগছে সেটা তোর বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটার প্রতিশোধ খুব ভালো করে নিলাম। আচ্ছা চল তোরা, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে নীল আর রাজ বের হয়ে ওদের আড্ডায় বসে। তারপর গল্প করতে থাকে। দেখ নীল, আজ যা কিছু হলো সবকিছু ভুলে যা। আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু কোনো উল্টাপাল্টা করবি না। এই রাজ, তুই ঠিক কি বলতে চাইছিস রে? দেখ নীল, এর আগেও অনেক দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুইসাইড করে, তাই তোকে নিয়েও আমার ভয় হচ্ছে। তুই আবার এমন কিছু করে বসবি না কিনা? আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওসব উল্টাপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া কি এত সহজ নাকি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কাজ করব না। আচ্ছা চল এখন বাসায় যাই। তারপর দুজন মিলে বাসার দিকে রওনা দেয়। নীল বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। তারপর একটানা বিকাল পর্যন্ত ঘুম দেয়। হঠাৎ করে নীলের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিশাকে যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল তারা এখনো ম্যাডামকে ছেড়ে দেয় নাই। এদিকে সিআইডি টিম তো পুরোপুরি ভাবে খোঁজ শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছে রিশা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবে হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো। আমি তো ভেবেছিলাম যে রিশাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কি যে এখন করি? ওরা যে রিশাকে কোথায় নিয়ে গেছে সেটাও তো জানি না। হঠাৎ আমার ফোনের আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই একটা মেয়ের গলা শোনা গেল। এই নীল, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কণ্ঠটা শুনে বুঝতে পারলাম যে এটা রিশা। এই রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। নীল, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়, আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মাগলিং এর কথা বলছে। নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে যুক্ত আছে এরা। আর আমার মনে হয় এরাই সেই ড্রাগনের লোক যাদের সম্পর্কে তোমাকে একটা সিটি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু করো। এই রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এই সিমটাকে ট্রেস করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল। এই শোনো, এখন এই নাম্বার থেকে যে সিমে কথা হয়েছে সেটা লোকেশন আমার এক্ষুনি চাই। তখনই সিমের লোকেশনটা দিয়ে দিল। তারপর আবার কমান্ডার হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এখন একটা বিশেষ টিম দরকার। সময় হয়ে গেছে এই ড্রাগ স্মাগলিংদের ধরার। ওদের ঘাটের খোঁজ আমি পেয়ে গেছি। স্যার, আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এখনই আপনি স্পেশাল একটা টিম পাঠান, ওদের চেলাপেলা ধরতে হবে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।